যে এই যে প্রশাসন প্রায় প্যারালাইজড অবস্থা। এখন 7 তারিখের ঘটনাটা পূর্ব পরিকল্পিত না বলছি, কিন্তু 12-13 তারিখের ঘটনাগুলি, ওই ঘটনা থেকে এই যে টোটাল যে পরিবেশ তার র্যাশ হিসাবে এই কটা দিনে প্রশাসনের এই যে প্যারালাইজেশন, এর থেকে এই সমস্ত শক্তিগুলো যারা নানাভাবে মানে দিন ক্রাইম করছে, রাইট, পরিকল্পনা করে সেই শক্তিগুলো অল্প সময়ের মধ্যেই এ ঘটনা ঘটিয়েছে। নতুবা একই সাথে এদিকে 20 কাঠ, আবার ওইদিকে পাখিটিপোড়া পাড়া, একই সাথে এদিকে 30 কাঠ, আবার ইয়েতে এই নারায়ণপুর বাজার, এটা হতে পারে না। অর্থাৎ 7 তারিখের পর সমস্ত ক্রিমিনালরা, এদের অংশ নিরীহ কিছু যুবকদেরকেও সাথে নিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে এই ঘটনাটা ঘটিয়েছে। আমাদের সফরের এই অভিজ্ঞতাটা বললাম, যা দেখেছি আমরা। কেন এই ঘটনাটা হলো, আমাদের এই ইয়েটা কি, ইমপ্রেশনটা কি? আমরা আগেও বলেছি, নতুন না। 7 তারিখের ঘটনা কোনো পূর্ব পরিকল্পিত খুন না। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা এমনিতে হয়নি। এটা কোনো পক্ষ চক্রান্ত করে সেই কাণ্ড ঘটিয়েছে তা নয়। কিন্তু কেন হলো? গত 6 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে অপশাসন, মিস গভর্নেন্স, এটা তারই যে একটা র্যাশ। এই মিস গভর্নেন্সে শুধু আইন শৃঙ্খলার আজকে যে অবনতি তা নয়, অ্যাকিউট ক্রাইসিস, অভাব গ্রামাঞ্চলে, টোটাল ললেসনেস, এবং সেই জায়গাতে সংবিধান বহির্ভূত কিছু এলিমেন্টস, শুধু গন্ডা তুইছে যে ঘটে সেখানে না, সারা ত্রিপুরাজ্যের সর্বত্র এখন তারা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের যে অরাজক কর্তৃত্ব, এরা থানা পরিচালনা করছে, এরা অফিস পরিচালনা করছে সর্বত্র, এবং এটা অপশাসনের একটা ক্ষেত্র তৈরি ত্রিপুরাজ্যে। এবং কারা এগুলি করছে? এই এলিমেন্টসগুলোই হলো যাদেরকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে শাসক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, যে বুথ দখল, বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বাধা দেওয়া, ইভেন এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও যা আমরা লক্ষ্য করছি। এইভাবে যুবকদের একাংশকে টোটাল একটা ক্রিমিনাল, মানে ক্রিমিনালাইজেশন, একটা ক্রিমিনালে পরিণত করেছে। এবং তারা নিয়ন্ত্রণ করে অফিস, তাদের নির্দেশে এসডিএমকে এই জাতীয় আনন্দ মেলার নামে জুয়া খেলা, অবাধে মদের ফোয়ারা উৎসব করা, পাচার, এগুলো নিয়ন্ত্রণ করে সৎ সিভিল অফিসার বা পুলিশ অফিসার নেই, কথা বলছি না, কিন্তু তাদের কর্তৃত্ব করার কোনো উপায় নেই। এবং এই ঘটনাগুলি বিভিন্নভাবে লক্ষ্য করছি আমরা। গন্ডাছড়াতে ঘটনা, এই নরসিংগড়ে ভারতরত্ন ক্লাব তো না, উষাবাজারে, সেখানকার ক্লাবের সম্পাদক খুন,
বিভিন্ন জায়গাতে আরও নানা ঘটনা দৈনন্দিন হচ্ছে, এগুলি হলো তার উপসর্গ। এটা যেন ব্যবস্থা করা হয়। সিক্সথ হলো পিস ইনিশিয়েটিভ, যে সরকারের তরফ থেকে শুধু ওই 20 কার্ড 30 কার্ড 6 কার্ড 7 কার্ড দুর্গাপুর না, বিভিন্ন জায়গাতে যেখানে মিশ্র বসতি আছে এইসব জায়গাতে এই জনমনে আস্থা ফিরে নিয়ে আসার জন্য সমস্ত রাজনৈতিক দল, এনজিও, এলাকার গণ্যমান্য মানুষ সকল উপস্থিতিতে যাতে পিস ইনিশিয়েটিভ নেওয়া হয়। অতীতেও 80-র দাঙ্গা, তার পরবর্তী সময়েতে এনএলএফটি, টাইগার ফোর্সের তাদের যে এই হামলাতে বহুবার এই গন্ডাছড়া, রৈশাবাড়ি, শর্মা এসব এলাকাতে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছিল। সেই সময়তে বামপন্থী ফ্রন্ট সরকার এরকম পিস ইনিশিয়েটিভ নেওয়ার ফলে উগ্রবাদী কার্যকলাপে কিছু লোক ক্ষতিগ্রস্ত, প্রাণহানি হয়নি তা বলছি না আমরা, কিন্তু এরকম ব্যাপক হতে পারেনি কখনো। এবং তারা বলছিলেন গতকাল, গত 25 বছরে আমাদের এরকম দিন আমাদের কাটাতে হয়নি। এরকম অসহায়তা, যে থানায় ফোন করছি ফোন তুলে না, এসডিএমকে ফোন তুলছি ফোন তোলে না, এমএলএকে ফোন করছি ফোন তোলে না। প্রাক্তন এমপি আমরা দেখেছি গতকাল, প্রাক্তন এমপির বাড়ি থেকে 50 হাত দূরে বাড়ি পড়েছে, গাড়ি পড়েছে, অটো পড়েছে। প্রাক্তন এমপিকে ফোন করে সে ফোন তোলে না। এমএলএর বাড়ি 1.5 মাইল 2 মাইল দূরে, এডিসি মেম্বারের বাড়ি সেখানে, শাসক দলের নেতাদের বাড়ি কাছাকাছিতে, সব সুইচ মানে অফ। তো সেই জায়গায় যে এই পিস ইনিশিয়েটিভ খুব জরুরি। অতীতে এনএলএফটি, টাইগার ফোর্স, টিএনবির সময়তে আরও বেশি আক্রমণের পরেও এই জাতীয় ঘটনা হয়নি। কাজে সে অভিজ্ঞতায় আমাদের এগুলো পুনরাবৃত্তি করা দরকার প্রশাসনের, সবার মঙ্গলের জন্য। আর 7 নম্বর দাবি হলো আমাদের ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন অফ অল ইনসিডেন্টস। 7 তারিখের সেই পরমেশ্বর ইয়াংয়ের উপরে আক্রমণ, হামলায় তার মৃত্যু থেকে শুরু করে এই যে লুটপাট, অগ্নিসংযোগ, সব কিছুর ইম্পার্শিয়াল এরকম ইনভেস্টিগেশন করার মধ্য দিয়ে কালপ্রিটটা যাতে তারা আইনানুগভাবে শাস্তি পান। কারণ এইভাবে যদি কালপ্রিটটা পার পেয়ে যায়, এটা সমাজে একটা ক্ষতচিহ্ন থাকবে। আগামী দিনেও আবার সুযোগ মাথা পেলে, সুবিধা পেলে আবার মাথা তোলা দাঁড়াবে বিষাক্ত এই সাপের মতো। কাজে এটা আমাদের চিহ্নিত করা দরকার। এই ক্ষেত্রেতে কোনো ধর্ম, জাত, রং এটা যেন দেখা না হয়। এখন যায় সরকারকে সেই ব্যবস্থা অবশ্যই করা দরকার, সেরকমভাবে প্ল্যানিং করা দরকার। এবং সেই জায়গায় আমরা বলবো ক্যাশ বাড়িঘর তৈরি করা এবং আরও অন্যান্য কিছুর জন্য তো সাহায্য তো করতেই হবে। এখন যাদের ব্যবসা বাণিজ্য, এমনকি চাষবাস, এখন বর্ষার সিজন, মানে ঠিকমতো যদি টাইমলি রোয়ানা লাগানো যায়, চাষ হবে না। তো এই ক্ষেত্রেতে তারা তাদের যাতে জীবন জীবিকা পুনরায় গড়ে তুলতে পারেন, আমাদের ডিমান্ড হলো যে লো ইন্টারেস্টে, একদম নো ইন্টারেস্ট বলছি না, লো ইন্টারেস্টে লং টার্ম ঋণ দিয়ে হলেও তারা যাতে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা শুরু করতে পারে, এই পরিকল্পনা করা দরকার। তারপর যে সমস্ত বাড়িঘর পোড়া হয়েছে, ভাঙ্গা হয়েছে, এখন বৃষ্টি, এই বেশি বৃষ্টির কারণে দেওয়ালগুলো ধসে পড়ছে। এক্ষুনি যদি এগুলি ধ্বংসস্তূপ সরিয়ে যে ওয়ালগুলো অন্তত টিকে আছে রক্ষা করে ব্যবস্থা না করা হয়, তাইলে এটা আর রক্ষাই করা যাবে না। কাজেই এর জন্য
অর্থ সাহায্য তো করা দরকারই, বা অন্যান্য ম্যাটেরিয়ালটা দিয়ে। পাশাপাশি ওই সমস্ত এলাকাতে, বিশেষ করে বিশকাট, তারপরে এখানে ওই 33 কেবি যে এলাকা বলে, দুর্গাপূর্ণি বলে এটাকে, দুর্গাপুর আছে 33 কেবি, হ্যাঁ 33 কেবি এলাকা, সাতঘাট আছে। আর ওইসব জায়গাতে নিরাপত্তা ক্যাম্প, এগুলো আগে ওই সমস্ত এলাকাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ যখন ছিল তখন এই এসপিইউ ক্যাম্প বসানো ছিল। এই গভর্নমেন্ট আসার পর এসপিইউ ক্যাম্পগুলো তুলে নেওয়া হয়েছে। এসপিইউ ক্যাম্পগুলো যদি থাকতো আজকে এই ঘটনা সেরকমভাবে হতে পারতো না। কাজে শুধু এসপিইউ দিয়ে হবে না, ওই জায়গাতে সেখানে ঠিক সেরকম এডিকুয়াট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, যতদিন না সারা মহকুমাতে বা ওই এলাকাতে শান্তি সম্প্রীতি সেরকম পরিবেশ ফিরে না আসে, এটা করা দরকার। ফিফথ আমরা বলবো যে পরমেশ্বর রিয়াং, একটা যুবক, শিলংয়ে এই কলেজে পড়তো, তার আরও দুই ভাই এবং আরেক বোন বাড়িতে, সব বেকার। আমরা বলবো তার পরিবারে এরকম অতীতেও যখন সাম্প্রদায়িক এরকম হানাহানি বা ইয়েতে যারা হয়েছে, এইভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তো এই জায়গায় আমরা বলবো যে শুধু গন্ডাছড়ার প্রশ্নে না, আজকে সারা ত্রিপুরাজ্যের প্রশ্নে এটা একটা ওয়ার্নিং। সরকার, প্রশাসন সতর্ক হন, সাবধান হন, এবং জনগণের কাছেও আপিল করব যাতে এইভাবে আর কোনো জায়গাতে কোনো প্রাণ না হানি হয়, কোনো জায়গাতে এরকম বিভীষিকাময় পরিস্থিতি তৈরি না হয়। এটা আমাদের দাবির বাইরে। সেটা হলো, যদিও এটা আমাদের বলার কথা না, প্রশাসনকে উপলব্ধি করার কথা। কালকেও কেউ জিজ্ঞেস করছিল আমাদেরকে, কেন মুখ্যমন্ত্রী এখনো, আপনারা তো এর আগেও আইতে চাইছিলেন, আপনাদেরকে আইতে দেয় নাই, কিন্তু এখনো কেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন না? পাবলিক প্রশ্ন তুলতেছেন। কয়েকজন বোধহয় সাংবাদিক তারাও প্রশ্ন তুলছেন, টেলিফোনেও আমাকে অনেকে বলেছেন। হ্যাঁ ঠিক, এটা পাবলিকের মধ্যে এই উপলব্ধি হয়েছে, কিন্তু এটা দুর্ভাগ্যের ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসন এবং সব কিছুরই তিনি এখন সর্বেসর্বা, আমরা বলবো ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার বিশ্বস্ত, অতি বিশ্বস্ত পুলিশের মহানির্দেশক, যাকে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র জবাইয়ের সমস্ত কাজে লাগাচ্ছেন, সেই ডিজি সাহেবকে, সাথে মুখ্য সচিব এবং রেভিনিউ সেক্রেটারিকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পরিষদীয় দলের তরফ থেকে এই অনুরোধ জানাবো, তিনি গন্ডাছড়াতে যান। তিনি আগরতলাতে বসে হর ঘর তিরঙ্গার প্রস্তুতি নেন। আরে এখানে তো 165 পরিবারের ঘরেই নাই, আর আপনি এখানে বসে হর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন। আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার তো একটু মানবিক থাকা উচিত। আপনি সেখানে যান। কেন বলছি আমি ডিজি এবং রেভিনিউ সেক্রেটারি? কারণ যে সেখানকার জনগণের অভিযোগ, এই যে ঘটনা দূর করানোর কথা ছিল না। আমি আগেও বলেছিলাম আরেকটা সাংবাদিক সম্মেলনে, 12 তারিখে যখন আমি দুর্গাচুমুনি ব্লকে আক্রান্ত, এই নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য যখন বিজেপির আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা বারবার আমি
ডলাইয়ের এসপিকে ফোন করে পাচ্ছিলাম না, যে কি হচ্ছে এগুলি, আপনার পুলিশ, এত পুলিশ থাকা সত্ত্বেও কি করে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা আক্রান্ত হচ্ছে। তারপর আমি তখন ডলাইয়ের জেলা শাসককে ফোন করি যে কেন আপনার এসপি কোথায়। ডলাই তখন জেলা শাসক সাহেব আমাকে বলেন, স্যার এসপিকে পাঠানো হয়েছে গন্ডাতুইসাতে, সেখানে একটা ঘটনা হয়েছে, একটু উত্তেজনা আছে, এবং সেই ঘটনায় যে আক্রান্ত ছেলেটা মারা গেছে, ডেড বডি আসলে পরে হতে পারে, কাজেই এটা করার জন্য হয়েছে। আমি তখন ঠিক আছে, ভালোই করেছেন। আমি তখনই জানি, এবং সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে আমাদের খোঁজখবর আমি নিই আমাদের পার্টির লোকজনদের কাছেও, এবং ডলাইয়ের জেলা শাসকও আমাকে অনুরোধ করেন, স্যার আপনিও আপনার ইয়েতে বলুন যাতে সেখানে আমরা বলি। তাহলে এই যে ঘটনা এরকম একটা হতে পারে, প্রশাসন জানে। স্বয়ং এসপি 12 তারিখ সেখানে উপস্থিত ছিলেন, দিন থেকে সন্ধ্যায় গেছে লাশ, কিন্তু আক্রমণ শুরু হলো লাশ পৌঁছানোর পর 8টা থেকে প্রায় ভোর 3টা অবধি লাগাতার পর্যাপ্ত পুলিশ ছিল, কিন্তু ঘটনাগুলো আটকাতে পারল না। কেন? কারণ শুধু অফিসার থাকলে হয় না, জওয়ান থাকলে হয় না, হাতে বিরোধী দল নেতা এবং এমএলএদেরকে সফর আটকানোর জন্য আইন থাকলে হয় না, সে আইন প্রয়োগ করার জন্য নির্দেশ থাকতে হয়। সেদিন সেখান থেকে ফেরার পর, কমলপুর থেকে ফেরার পর যখন শুনলাম যে সন্ধ্যা থেকে আক্রমণ শুরু হয়েছে, ডিজির সাথে আমি নিজে কথা বলেছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মুখ্যমন্ত্রী ডক্টর মানিকের কথা বলেছেন। তারা বলছেন আমাদেরকে বারবার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা সব দেখছি, যেন আমরা যে ওনাদের সাথে কথা বলছি যেন বিরক্ত, আপনারা এত দরদি কেন। তো তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন কিছুই হবে না, ডিজি বলছেন সব কুছ ঠিক হে, এসপি वहाँ पे है, এসপি সেখানে আছে তো আমি জানি। তাহলে কি অভাব? সদিচ্ছার অভাব এবং সঠিক নির্দেশের অভাব। এই জন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজি সাহেব, চিফ সেক্রেটারি এবং রেভিনিউ সেক্রেটারি সেখানে যান, যা ঘটনা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু ফার্দার যাতে কিছু না হয়। একদিকে হলো নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করা, আগামী দিন যাতে কিছু না হয়। দ্বিতীয় হলো রেভিনিউ, অর্থাৎ এই যে পুনর্বাসনের জন্য শুধু এখান থেকে কিছু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হলো ডিএমকে, এসডিএমকে, তহসিলদারকে, হবে না। চিফ মিনিস্টার নিজের চোখে এই ডেভাস্টেশন যে কি দেখে আসুন। আরেকটা বিনম্র আবেদন, নেতারা গন্ডা ছড়াতে গিয়ে দাঙ্গার উস্কানি দিচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে এই পত্রিকার মালিক, সাংবাদিক, এডিটরকে বলব যে কমিউনিস্ট পার্টি কখনোই এই ত্রিপুরাজ্যে এই জাতীয় ঘটনায় সবচেয়ে বেশি যদি কেউ ত্যাগ স্বীকার করে কমিউনিস্টরা নিজেদের জীবন বাজি রেখে শান্তির জন্য, সম্প্রীতির জন্য লড়াই করে, আজকেও করে, আগামী দিনও করবে। এবং এই ঘটনা আমরা যে গেছি একটা লোক বলতে পারবে না। এখন সেই পত্রিকা যদি মনে করে তাদের পছন্দের রাজনৈতিক দলের নেতারা গিয়ে সেখানে জনরোষে পড়েছেন, এরপরে কেউ সেখানে যেতে সাহস করছে না, এই কারণে অন্য রাজনৈতিক দলের লোক যারা শান্তির জন্য চায় তাদের উপরেও কাদা লাগাতে হবে, এটা দুর্ভাগ্যের। যাই হোক, আমি বলবো
শুধু সেই পত্রিকাকে না, সমস্ত মাধ্যমকেই। এবং সে গতকাল পরমেশ্বর ইয়াংয়ের বাবা একটা উষ্মা প্রকাশ করেছেন যে আমার ছেলের মৃত্যু হলো, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমাকে সমবেদনা দেওয়ার পরিবর্তে বলছে আমার ছেলে ড্রাগ খায়, আমার ছেলে এই সেই। হ্যাঁ, তাই আমাদের নজরে এসছে যে এরকম কিছু উস্কানিমূলক কিছু এরকম পোস্ট বিভিন্ন সামাজিক মাধ্যমে, কোথাও ইন্ডিভিজুয়াল, হয়তো ফেকও হতে পারে, এগুলো ছড়াচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব, এইভাবে আগুনে ঘি ডালবেন না, এতে কারোর উপকার হয় না। এই হলো মোটামুটিভাবে। এই জন্যই বলছি যে এটা যারা 7 তারিখের ঘটনার সাথে যুক্ত তারাও অপরাধী, আর 12-13 তারিখে যারা লুটপাট করেছে তারাও সমান অপরাধী। কাজে এই ক্ষেত্রেতে কোনো রং যাতে না দেখা হয়, প্রয়োজনে স্পেশাল ইনভেস্টিগেশন টিম SIT করে এটা করা হোক, যাতে কালপ্রিট পায়। যদি একবার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এগুলি বারবার রিপিট হবে। না, আমি এটা আই ডোন্ট অ্যাডমিট ইট। ত্রিপুরার যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা শুধু আমরা কেন, ত্রিপুরাজ্যের অন্যান্য রাজনৈতিক দল এই পরিবেশে কাজ করতে অভ্যস্ত না। যে না, যার বাড়ি পোড়া যাচ্ছে, যার বাড়ি দিন দুপুরে আক্রান্ত হচ্ছে, যার পার্টি অফিস লুট হচ্ছে, তারাই আবার আসামি হচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আর যারা আক্রমণকারী এরা বহাল তবিয়তে। কাজেই এরকম একটা পাগলা কুকুরও যদি একটা ফুটবল মাঠে হাজার হাজার দর্শকে ঢুকে যায়, ছুটোছুটি শুরু হয়ে যায়, তার মানে এই পাগলা কুকুর সেই স্টেডিয়ামের হাজার হাজার লোকের চেয়ে একটা পাগলা কুকুরের শক্তিশালী নিশ্চয়ই না। দ্যাট ওয়াজ ফর দ্য টাইম বিইং। কাজে টাইম বিইং এরকম একটা ফেসিস্টিক একটা পরিবেশ তৈরি করেছে, এটা এখন মানুষ তার মোকাবেলা করছে। যেমন এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কি, বিপ্লব দেব 96% আসন দখল করেছিল বিনা ইয়েতে। ডাক্তার মানিক সাহা বলছিল বিপ্লব যদি 96 করে, আমারটা 100 করতে হবে। এবং এটা গোপনে নয়, প্রকাশ্যে ঘোষণা দিয়েছে 100% আসন জিততে হবে। তার অনুরোধ করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, অন্যরাও। কিন্তু জীবন বাজি রেখে হলো, জীবন দিয়ে হলেও বিরোধীরা, তার মধ্যে CPIMই বেশি, আমরা অন্তত 40% আসনে আমরা প্রার্থী দিয়েছি, যদিও সবটা রাখা যায়নি, 30% ময়দানে আছে। তাহলে এটা কি, এটা কি বিজেপির জয়? বিজেপির জয় না, নৈতিক পরাজয়। আর গণতান্ত্রিক শক্তি বামপন্থীদের নেতৃত্বে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই পরিবেশকে আমরা মোকাবেলা করব অবশ্যই। এটা আগামী দিন এই নতুন সূর্য উঠবে। ধন্যবাদ।